যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ভাঙড়ে কি পোড়ানো হচ্ছিল, ভাঙড়ে কি পোড়ানো চলছিল, গোটা বাংলা জানতে চাইছে, কৌতূহল প্রকাশ করছে, বাংলা জানতে চাইছে কেন এত গোপনীয়তা রক্ষা করে জ্বালিয়ে দেওয়া হলো দিস্তে দিস্তে কিছু কাগজ। সে কাগজগুলোতে কি লেখা ছিল? কোনো দুর্নীতির কাগজ ছিল? কোনো দুর্নীতি, নিয়োগ, কয়লা, গরু, তার কি কোনো কাগজ ছিল? কোনো দুর্নীতির কাগজ প্রমাণ জ্বালিয়ে দেওয়ার চেষ্টা চলছিল? কেন এত তড়িঘড়ি সব কাগজ নষ্ট করে দেওয়ার যে মহাযজ্ঞ, সেই মহাযজ্ঞ বিগত দুদিন ধরে চলছিল? এবং এখানেই প্রশ্ন, ভয়ে ধরেছে তৃণমূলের মধ্যে, হাঁটু কাঁপছে, বুক ধরপড় করছে নেতাদের, আর সেই জন্যই প্যানিক বাটন প্রেস করে দেওয়া হয়েছে। এবং গোটা বাংলা জুড়ে কেউ পুকুরে, কেউ পাঁচিলে, কেউ পুকুরে ছুঁড়ে ফেলছেন নিজের মোবাইল ফোন। কেউ বলছেন যে মোবাইল ফোনগুলো সস্তার হলে ভালো হয়, কারণ সস্তার মোবাইল ফোন জলে পড়লে নষ্ট হবে। অন্তত মোবাইল ফোনেই সব তথ্য লুকিয়ে থাকছে। কোন কোন নেতার সাথে কথা বলেছে তৃণমূল কংগ্রেসের অনেক নেতা ইতিমধ্যে মোবাইলে একে অপরের সাথে কথা বলাও নাকি বন্ধ করে দিয়েছে। দিকে দিকে নথি পাচার, মোবাইল, পেন ড্রাইভ নষ্ট করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া হচ্ছে কাগজপত্র। সংস্কৃতি প্রেমী তৃণমূল কংগ্রেস রোজ যেন একটা করে সিনেমা উপহার দিচ্ছেন আমাদের বাংলাকে। রোজ সকালে বাঙালির ঘুম ভাঙছে হয় বিধায়কের পাঁচিল টপকানোর খবরে, নয় টাকার পাহাড়ের হদিশ পেয়ে জীবন কৃষ্ণর গ্রেপ্তারির খবরে, মোবাইল ফোন টার্গেট করে পুকুরে ছুড়ে দেওয়ার খবরে, নয়তো আজকের মতো ভাঙড়ে দাউ দাউ করে জ্বলছে নথি। কিসের নথি, কেন নথি? আশেপাশের লোকেদের কৌতূহল হচ্ছে, কিন্তু স্থানীয় পুলিশের কৌতূহল হয়েছে কিনা এখন অব্দি জানা নেই। চিতার আগুনের মতন কাঠের জায়গায় হাজার হাজার নথিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কিসের জন্য, কেন? তার জন্য সিবিআইকে আসতে হচ্ছে। সিবিআই ডেকে নিয়ে যাচ্ছেন জমির মালিককে, প্রশ্ন করছেন। রাজ্য পুলিশ কোথায় কেউ জানে না। চারিদিকে ছাই ছড়িয়ে ছিটিয়ে রবিবার থেকে ভাঙড়ে এটি ঘেরা জমির মধ্যে পোড়ানো হচ্ছে নথি। রিপাবলিক না গেলে, আবারও বলছি, রিপাবলিক না গেলে হয়তো এভাবেই চুপচাপ কাজ শেষ করা যেত। আবারও বলছি, রিপাবলিক বাংলা একটি বেসরকারি সংবাদ মাধ্যম, তার সীমিত সংখ্যক প্রতিনিধি রয়েছে, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, ক্যামেরায় ছবি তুলছে, তারপরে বিভিন্ন নেতা এবং মন্ত্রীরা প্রতিক্রিয়া দিচ্ছেন। রাজ্য চালাচ্ছে না রিপাবলিক। রিপাবলিক রাজ্য চালাতে পারে না, ভোটে দাঁড়াতে পারে না। রাজ্য যারা চালাচ্ছেন, ভোটে যারা দাঁড়াচ্ছেন, ভোটে জিতে যারা বিভিন্ন দপ্তরে বসছেন, তাদের তো প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত। রিপাবলিক না গেলে, সিবিআই না গেলে হয়তো গোটা এলাকা জুড়ে দিস্তে দিস্তে কাগজ পুড়িয়ে দেওয়া হতো, ছাই উড়ে যেত দূর দূরান্তে। ঘটনাস্থলে সিবিআই না পৌঁছালে গোটা প্রসেসটা হয়তো শেষ করে দেওয়া যেত ঠান্ডা মাথায়। এবার ভাবুন, গোটা রাজ্য জুড়ে এরকম কত নথি, কত হাজার ফাইল পুড়িয়ে দেওয়া হচ্ছে, বা হয়েছে, বা হবে। রোজ কত বাস, ট্রাক করে একের পর এক নথি পাচার হচ্ছে। যে অভিযোগগুলো উঠছে, সেই অভিযোগগুলো সত্যি যদি হয়, কতগুলো বাস এ পাড়া থেকে ও পাড়ায় যাচ্ছে, কতগুলো বাস বীরভূম থেকে কলকাতায় আসছে, কতগুলো বাস কলকাতা থেকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, বিভিন্ন নদীতে ফেলে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ট্রাঙ্ক ট্রাঙ্ক নথি ফেলে দেওয়া, পুড়িয়ে দেওয়া। ভাবতে পারছেন? আলমারি আলমারি ফাইল ছিঁড়ে দেওয়া, তার অভিযোগ উঠছে। কতগুলো জায়গায় রিপাবলিকের প্রতিনিধি পাঠাবো, কত জায়গায় সিবিআই ছুটে যাবে। আচ্ছা, রাজ্যে যে কাজগুলো পুলিশের কথা, যে কাজগুলো করার কথা পুলিশের, রাজ্য পুলিশ নেই, পুলিশ কমিশনার নেই, পাড়া সিভিক ভলেন্টিয়ার নেই, এলাকার বড়বাবু নেই, মেজবাবু নেই, ছোট বাবু নেই, এসব ছেড়ে দিন, গোয়েন্দা বিভাগ নেই। খোঁজ পাচ্ছেন না যে বিভিন্ন এলাকায় তথ্য লোপাটের চেষ্টা চলছে এবং এত সিরিয়াস কয়েকটা দুর্নীতির মামলা বাংলাতে চলছে। সেই সময় যদি এভিডেন্স ট্যাম্পারিং করা হয়, সেটা একটা তদন্তের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। আপনারা বিভিন্ন সময়, রাজ্য পুলিশকে বলছে, আপনারা বিভিন্ন সময় বিরোধীদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা, শতপ্রণোদিত তদন্ত শুরু করেন, কেন এক্ষেত্রে শুরু করছেন না? কেন সিবিআইকে আপনারা জানাচ্ছেন না যে স্যার, এই এলাকায়, আমি এই থানার ওসি বলছি, এই এলাকায় সম্ভবত কিছু এভিডেন্স ট্যাম্পার করার খোঁজ খবর আমরা নেওয়ার চেষ্টা করছি, আপনাদেরকেও আমরা জানালাম। এবার তো সিবিআই এর অফিসারদের 24 ঘন্টা কাজ করতে হবে। কখনো পুকুরে ডুব দিচ্ছেন, কখনো 100 দিনের কাজের মতন পাম্প ভাড়া করে নিয়ে আসছেন, পুকুর খনন করছেন,
জল বের করে দিচ্ছেন, কখনো দূরে ছাই সরিয়ে পোড়া কাগজ সরিয়ে একের পর এক নথি খোঁজার চেষ্টা করছেন। 4-5টা, ছোটবেলায় ওই পাজল হতো না, সেই 4-5টা ছেঁড়া নথি, পুড়ে যাওয়া নথি, সেগুলোকে এক করে দিয়ে ছবি তুলে সেটা বোঝার চেষ্টা করছেন। এবং তারপরে আসবে এভিডেন্স কালেকশন। এগুলো হচ্ছে এভিডেন্স ট্যাম্পার, যেগুলো গোটা রাজ্য জুড়ে দুর্নীতির তদন্ত কিভাবে হয়, যে কোনো তদন্ত পুলিশ, ব্যোমকেশ বক্সি, ফেলুদা, মিতিন মাসি, সিবিআই, ইডি কি করে করে? ক্লুয়ের ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে। সেই প্রমাণগুলোই যদি প্রথম সিন থেকে জ্বালিয়ে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়, ফেলুদা, ব্যোমকেশ বক্সি তারাও কি পারতেন? সত্যজিৎ রাও লিখতে পারতেন এরকম একটা টান টান উপন্যাস? বাংলাতে সিবিআই এবং ইডির কাজটা আপনি ভাবুন, কোন পরিস্থিতিতে, কোন প্রতিকূল পরিস্থিতিতে, কখনো ঘেরাও হচ্ছেন, কখনো অসহযোগিতা পুলিশের থেকে হচ্ছে, কখনো এভিডেন্স ট্যাম্পারিং হচ্ছে, কোথাও দিস্তে দিস্তে ফাইল পত্তর জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং তারপরে তদন্ত প্রক্রিয়া শুরু করতে হচ্ছে। প্রথম পেনের দাগ প্রথম ফাইলের প্রথম অক্ষরে ছোঁয়াতে পারছেন এবং তারপরে যখন ফাইলটা শেষ হবে তারপরে সাবমিশন হবে কোর্টে। এর মাঝে তো আছেই বিরোধী দলগুলোর বলা, সিবিআই কোনো কাজ করছে না, সিবিআই কিচ্ছু করছে না, সিবিআই ঢিলেমি দিচ্ছে। আরে কাজটা করতে দিলে তো। বিরোধী দলনেতা বলছেন কালীঘাটের রহস্যময় বাসের কথাও। পাশাপাশি সিপিএম কংগ্রেসের তরফ থেকে বারবার বলা হচ্ছে এই এভিডেন্স ট্যাম্পারিং এর কথা, নথি পাচার বলা হচ্ছে। বিরোধী দলনেতা বলছেন, টুইট করছেন যে একটি রহস্যময় বাস, সেটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, সেই বাসটিকে রেখে দেওয়া হয়েছে। কালীঘাটে সেই বাসটি রয়েছে। এটি বিশাল বড় বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকছে কেন? কালো একটি বাস, গাড়িটি বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না, গাড়িটি সন্দেহজনক বলছেন বিরোধী দলগুলো। মহারাষ্ট্রের নাম্বার প্লেট, মহারাষ্ট্রের নাম্বার প্লেট, মহারাষ্ট্রের গাড়ি কলকাতায় কি করছে? রাতে ফাইল পত্তর উঠছে নাকি সেই বাসে? রিপাবলিক বাংলা খোঁজ নিয়েছিল, ছবি করেছে, খোঁজ নিয়ে জানলো রহস্যময় বাসটি আসলে একটি বিলাসবহুল রথ। তৃণমূল কংগ্রেস সেই বিলাসবহুল রথে চড়ে কেন্দ্র যে টাকা আটকে রেখেছে সেই কথা জায়গায় জায়গায় বলতে যাবে। বাসটি সম্পূর্ণ এসি ক্যারাভান। বাসে দুটি রুম আছে, একটি কনফারেন্স রুম এবং একটি রেস্ট রুমের ব্যবস্থা রয়েছে। রেস্ট রুমে একটি বেড রাখা যায় এরকম একটি জায়গা রয়েছে, পেছনে জেনারেটর রয়েছে, একেবারে ঝাঁ চকচকে একটি বাস। 25শে এপ্রিল যতদূর আমরা জানতে পারছি কোচবিহার থেকে শুরু হবে তৃণমূলের এই রথযাত্রা। পঞ্চায়েত নির্বাচনের আগে এই বাস বাই রথ চলবে সর্বত্র। কিন্তু তার আগে বাসটিকে সাজানো হবে, কিন্তু তারও আগে বাসটির মধ্যে কি নথি, বাসটির মধ্যে কি নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একের পর এক দুর্নীতির কাগজপত্র রেখে দেওয়া হচ্ছে। তৃণমূল নয়, বিজেপির একজন নেতা নয়, একাধিক কংগ্রেস, বিজেপি, সিপিএম নির্বিশেষে নেতারা বলছেন যে আসলে এই রথের পেছনে রয়েছে আরো বড় ডার্ক সিক্রেট। শুভেন্দু অধিকারী বলছেন যে এই বাসটি বা এই রথটিকে ঢাল করে একের পর এক নিয়োগের, কয়লা, গরু পাচারের নথি, সেই নথিগুলো এই বাসে তুলে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গাতে সেই নথিগুলোকে নষ্ট করতে করতে যাওয়া হবে। ইডি সিবিআই তদন্তের দাবি করছে। কেন হবে? এভিডেন্স একটা কেসের জন্য কতটা গুরুত্বপূর্ণ বাংলার মানুষ জানে। পুলিশ বুঝতে পারছে না, পুলিশ স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নিতে পারছে না। রাস্তায় রাস্তায়, জেলায় জেলায় যে কটা সিভিক ভলেন্টিয়ার রয়েছে যারা প্রতিটি ঘটনা হাড়ির খবরও নাকি নেয়, নিতে হয় বাবুরা বলে দেয়, তারা এটা বুঝতে পারছে না যে বিভিন্ন পঞ্চায়েত অফিস থেকে শুরু করে পুরসভার অফিস থেকে শুরু করে সরকারি দপ্তর বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে যে রাতের অন্ধকারে টিউবলাইট জ্বালিয়ে বিভিন্ন নথি নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠছে। ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। হারাধনের 10টি ছেলে ঘোরে রাজ্যময়, একটিকে ইডি তুললো, রইল বাকি 9। হারাধনের 9টি ছেলে চুরি করলো কয়লা। হারাধনের 9টি ছেলে চুরি করলো কয়লা, একজনকে সিবিআই ধরলো, দলে লাগলো ময়লা। হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ, মনের দুঃখে, মনে রইল না আর কেউ।
কবিতাটা কি সত্যি হচ্ছে এবং সেটা বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস, বুঝতে পারছে শীর্ষ নেতৃত্ব, বুঝতে পারছে নেত্রী, বুঝতে পারছে এবং তাই মেজাজ হারিয়ে ফেলছেন তারা, বুঝতে পারছেন তাই রিপাবলিককে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, বুঝতে পারছেন তাই ফাইল সরানোর কাজ শুরু হচ্ছে, মহাযজ্ঞ শুরু হচ্ছে, জ্বালানোর, চিতা জ্বালানোর, নিয়োগ দুর্নীতির যে প্রমাণগুলো সেগুলো লোপাট করার যে চিতা, সেই চিতা সাজানো হচ্ছে এক এক জায়গাতে। বুঝতে পারছেন মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই হয়তো সরকার ভেঙে পড়তে পারে, নতুন সরকার তৈরি হতে পারে, আর সেই সব পুরনো ফাইল খুলে দেখা হতে পারে। দুর্নীতিতে নাকপাশে জড়িয়ে যেতে পারে পুরনো সরকার এবং সে কারণে ফাইলগুলোকে জ্বালানো হোক, বড় অভিযোগ। তাই আগে ভাগে ফাইল লোপাটের অভিযোগ, আগে ভাগে ফাইল লোপাটের যে প্রসেস, সেই প্রসেসটা শুরু হচ্ছে। ফলাবার পথ নাই, যেটুকু সময় আছে হাতে সেটুকু সময় যতটা সম্ভব নথি নষ্ট করার কম্পিটিশন শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আজ জবাব চাইবে বাংলা। আজ তৃণমূল কংগ্রেসের যে সমর্থক তাদের আমরা জিজ্ঞেস করবো, আমরা জিজ্ঞেস করবো এবার দুর্নীতির প্রমাণ লোপাটের মহাযজ্ঞ শুরু করেছে তৃণমূল কংগ্রেস এবং সে কারণেই প্রতিদিন বাঙালির ঘুম ভাঙছে। কখনো পুকুরের মধ্যে মোবাইল ফোন ফেলে দেওয়া হচ্ছে, কখনো পেন ড্রাইভ ফেলে দেওয়া হচ্ছে, কখনো ব্যাগ, সেই ব্যাগগুলো নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, দেওয়াল টপকে বিধায়ককে ধরা হচ্ছে, ব্যাগগুলোকে কনফিসকেট করা হচ্ছে, কখনো ভাঙড়ে দিস্তে দিস্তে কাগজ জ্বালিয়ে দেওয়া হচ্ছে। গোটা বাংলা জুড়ে এই জিনিসটা হচ্ছে, এই কাণ্ডটা ঘটছে কারণ তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, প্যানিক বাটন প্রেস করে দিয়েছে। তারা বুঝতে পারছে শেষে শুরু, তারা বুঝতে পারছে এবার কাগজ জ্বালানো শুরু হোক, কারণ কেউ বাঁচবে না। যদি চুরি করো জেলে যাবে, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন চুরি করলে জেলে যেতে হবে। রাজা হোক, কোটাল পুত্র হোক, মন্ত্রী হোক, উজির হোক, জেলে যেতে হবে যদি তুমি চুরি করো, কয়লা চুরি করো, গরু চুরি করো, পাথর চুরি করো, যদি তুমি নিয়োগ চুরি করো, চাকরি চুরি করো, পেটের ভাত চুরি করো, ডিম চুরি করো মিড ডে মিলের, জেলে যেতে হবে। এবং এই জেলে যাওয়া সাইকোলজিক্যাল জায়গা তৈরি হচ্ছে এবং সে কারণেই প্রমাণ লোপাটের মহাযজ্ঞ শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসে। তার জবাব চায় বাংলা। শুরুতেই দেখে নেব প্রতিবেদন এবং তারপর আসছে ডিবেটে। শেষের শুরুর আঁচ পাচ্ছে শাসক, তাই সব কাগজ পোড়ানোর পালা শুরু। চারিদিকে শুধু রহস্য আর রহস্য। দুর্নীতির অভিযোগে জর্জরিত তৃণমূল কংগ্রেস। দুর্নীতির তথ্য প্রমাণ মুছতে মোবাইল জলে ফেলে দিচ্ছেন বিধায়ক, আর দলনেত্রী দুর্নীতির প্রমাণ চাইছেন। What is the proof? You tell me to prove, otherwise I will ask him to give you defamation notice against of you. জীবন কৃষ্ণের বাড়ির পুকুরে জল ছেঁচে 2টি মোবাইল উদ্ধার করেছে সিবিআই। বিধায়ক আরো কিছু জলে ফেলে থাকলে হয়তো সেটাও পাওয়া যাবে। একদিকে পুকুরে ফেলে তথ্য লোপাট করছেন বিধায়ক, অন্যদিকে ভাঙড়ের পাঁচিল ঘেরা জায়গায় 3 দিন ধরে পুড়ছে বস্তা বস্তা নথি। কি নথি পুড়ছে, কে পোড়াচ্ছে, তা আপাতত সিবিআই এর তদন্তের বিষয়। এসবই কি দুর্নীতির প্রমাণ যা জ্বলে পুড়ে খাঁক হয়ে যাচ্ছে? বিজেপি অবশ্য সেই দাবি করছে। চুরি কোন লেভেলে গেলে একটি সরকার এবং পার্টি ভয় পেয়ে এইভাবে সমস্ত নথি জ্বালিয়ে দিচ্ছে। এরপরে আমরা অবাক হব না যদি দেখি তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেদের প্রাসাদ প্রমো যে বাড়ি তৈরি করেছে তারা, তাজমহল এক একটা, সেগুলো না ভাঙতে শুরু করে দেয়। শাসক দলের গলায় এ বিষয়ে পুরনো সুরই শোনা গেল। দোষী প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না। যে যারা দোষী প্রমাণিত হবে তাদেরকে কোনো জায়গায় দাঁড়িয়ে দল সমর্থন করবে না। প্রমাণিত হোক সমস্ত বিষয়টা, দল কারো পাশে দাঁড়াবে না। কিন্তু প্রমাণে যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায় তাহলে দোষী প্রমাণিত হবে কে? তবে রহস্যের আরও বাকি আছে। কালীঘাটের রহস্যময় বাস। তৃণমূল সূত্রের খবর, এই বাসটিকে নাকি তৃণমূলের রথযাত্রার জন্য সাজানো হবে। কিন্তু বিলাসবহুল এই বাসটি কেন অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে দাঁড়িয়ে তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই বাসে করেই দুর্নীতির নথি পাচার হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। গোটা রাস্তা কলকাতা পুলিশের লোকেরা কর্ডন করে রাখে। মহারাষ্ট্র রেজিস্ট্রেশনের একটা বাস ওখানে লাগানো ছিল এবং ওই বাসে ওই বাড়ি বা অফিস থেকে অনেক কাগজ, ল্যাপটপ, কম্পিউটার, হার্ড ডিস্ক এসব তোলা হয়েছে।
এর আগে নিয়োগ দুর্নীতির বহু নথি কুন্তল শান্তনুদের কাছ থেকে পাওয়া গিয়েছে। কারোর বাড়িতে অ্যাডমিট কার্ড তো কারোর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ওএমআর শিট। নিয়োগ দুর্নীতির বেলায় প্রথম দিকে একটু গা ছাড়া ভাব ছিল তৃণমূলের। সে কারণেই বাড়িতেই গুরুত্বপূর্ণ নথিপত্র সাজিয়ে রেখেছিলেন কুন্তল শান্তনুরা। কিন্তু সিবিআই ইডির থাবা আরও চেপে বসছে। সে কারণেই কি শেষ মুহূর্তে তড়িঘড়ি প্রমাণ লোপাটের চেষ্টা? ভাঙড়ে পোড়া নথি কি তাহলে নিয়োগ দুর্নীতির? কয়লা পাচার সংক্রান্ত নথি হলেও অবশ্য অবাক হওয়ার কিছু নেই। ছাইয়ের গাদা ঘেঁটে আধপোড়া নথি সংগ্রহ করছেন তদন্তকারীরা। সত্য সামনে আসবেই। প্রমাণ লোপাটের এত চেষ্টা করেও শেষ রক্ষা হবে কি বাংলার শাসক দলের? রিপাবলিক বাংলা। প্রিয় দর্শক, মাঝে মাঝে অবাক লাগে যে এই সরকারটা আদৌ চলছে না। এই সরকারটা একেবারে থেমে গেছে। গো অ্যাজ ইউ লাইক বা যে ধরনের ছোট ছোট খেলাগুলো হয়, গো অ্যান্ড স্ট্যাচু, এই ধরনের খেলার মতন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছেলে খেলা, বিভিন্ন ছোট ছোট শিশুসুলভ আচরণ করছে শাসক দলের কিছু নেতারা। কিন্তু রাজ্যটা কারা চালাচ্ছে? রাজ্য চালানোর যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট পেয়েছিল একটি দল, সেই ম্যান্ডেটটা তারা রক্ষা করছে কি? যদি তারা রক্ষা করে তবে এই যে এত নথি পুড়ছে বলে অভিযোগ করা হচ্ছে, কেন রাজ্য পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে না? গোটা বাংলা জুড়ে আমরা চোরের পাশে নেই। শাসক দল কেন কথা বলছে না যে আমরা চোরের পাশে নেই? এই বিধায়কেরা আমাদের সঙ্গে যুক্ত নয়। এই একের পর এক বিধায়ক যারা জেলে যাচ্ছে তাদের পার্টি থেকে দূর করব এবং যাদের যাদের নামে অভিযোগ আসবে তাদেরকে আপাতত বসিয়ে দেব। এবং যে যে জায়গা থেকে ভাঙড়ের মতন এভাবে নথি লোপাটের অভিযোগ উঠবে সে সমস্ত জায়গাতে রাজ্য পুলিশ যাবে, সিবিআইকে দরকার হলে খবর দেবে। আমরা সিবিআই ইডির সাথে সম্পূর্ণভাবে সহায়তা করব। এই কথাগুলো তো গণতন্ত্রের কথা। কথাগুলো না বলে মাননীয় মুখ্যমন্ত্রী রিপাবলিক বাংলার সাংবাদিককে বলছেন 500 কোটি টাকা তুমি কি করে জানলে? তুমি নিজে গুনেছো? মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এটাও তো হতে পারে যে সিবিআই ইডির লোকেরা গিয়ে টাকাটা রেখে এসছে। সত্যি ইডিআই সিবিআই এর লোকেরা হয়তো গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে টাকাটা রেখে এসছে বা অর্পিতার বাড়িতে টাকাটা রেখে এসছে এবং তারপরে হয়তো মিডিয়া ডেকেছে। সত্যতা লুকাস, বড় বিচিত্র এই কথা। বাংলার মানুষ অনেকগুলো প্রশ্নের উত্তর চায়, কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্নটা, তৃণমূল কংগ্রেস কি ভয় পাচ্ছে? এবং ভয় পাচ্ছে বলেই তৃণমূল কংগ্রেস, ইংলিশে একটা শব্দ আছে জিটারি, একটু নড়ে চড়ে গেছে, একটু প্যানিক হয়ে যাচ্ছে। এবং সে কারণেই যে যেভাবে পাচ্ছে ছেলে মানুষই করছে, দেওয়াল টপকানোর চেষ্টা করছে, কাগজপত্র জ্বালিয়ে দিচ্ছে। কোনটা ঠিক কোনটা ভুল আজ জবাব চায় বাংলা। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে তাদের সাথে আলাপ করে দিয়ে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, রয়েছেন নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, রয়েছেন বিমল শঙ্কর নন্দ অধ্যাপক এবং বিজেপি মুখপাত্র, রাজু ঘোষ রয়েছেন তৃণমূল সমর্থক, রয়েছেন কৌস্তব চট্টোপাধ্যায় সিপিআইএম মুখপাত্র, অরিন্দম আচার্য রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা এবং অমিতাভ কাঞ্জিলাল অধ্যাপক আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রত্যেকের কাছে যাব। আমি বিকাশবাবু আপনার কাছে যাচ্ছি। আপনি একজন আইনজীবী, আপনার বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠে নিয়োগ দুর্নীতির। এই গোটা ঘটনাটাই হতো না যদি না আপনি একের পর এক কেস করতেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ক্ষেত্রে বলেছেন আপনি আসলে ঘোলা জলে মাছ ধরছেন, ঘেটে রাখছেন, চাকরিগুলো হচ্ছে না। আপনি আজকে আমাকে একদম স্পষ্ট করে বলুন যে তৃণমূল কি ভয় পাচ্ছে? গোটা বাংলায় প্রমাণ লোপাটের যে কর্মযজ্ঞ চলছে বলে আপনারা বলছেন, মানে অদ্ভুতভাবে আপনার গলার স্বর, বিজেপির নেতাদের গলার স্বর, কংগ্রেস, আইএসএফ সবাই এক লাইনে এই কথাটা বলছে, সরকারি দপ্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে প্রমাণ লোপাট করো। এটা কি করা হচ্ছে? এবং যদি করা হয় এটা কেন করা হচ্ছে বিকাশবাবু? এটা তো পরিষ্কার মানুষ মানবিক ধর্ম বা পাশবিক ধর্ম, যে যতক্ষণ না ভয় পাচ্ছে ততক্ষণ ভয় দেখাবে না। এবং এখন ওরা এত ভয় পেয়ে গেছে যে ভয় পাওয়ার প্রথম লক্ষণ দেখবেন যে একজন এমএলএ, দৈর্দণ্ড প্রতাপ এমএলএ, তার বাড়িতে সিবিআই গেছেন, শোনা মাত্রই তিনি ছাদ থেকে লাফ দিচ্ছেন, পুকুরে তার মোবাইল ফেলে দিচ্ছেন, আর লাগোয়া জঙ্গলে বস্তা ভর্তি নথি ফেলে দিচ্ছেন। এতদিন ওদের ডিনায়াল ছিল যে আমরা কিছু করিনি, আমরা কিছু করিনি, যে করেছে সে পাপ করেছে, দল কি দায়িত্ব নেবে? সবই দলের তৈরি, কিন্তু পাপ করলেন নাকি দলের দায়িত্ব নেই। তা এখন ওই পাপটা ওদের দেখা যাচ্ছে সর্বত্র ছড়িয়ে গেছে। ওই যারা টেলিভিশনে বসে এই সমস্ত কথা বলেন, দুদিন বাদে দেখা যায় হয়তো তাদের ওখানেও এই পাপের ব্যাপারটা ছড়িয়ে গেছে। তদন্ত যত প্রসারিত হবে তৃণমূল তত আতঙ্কিত হবে এবং ততই তারা পাগলের মতো চেষ্টা করবে সমস্ত সরকারি নথি নষ্ট করতে। আমি একটা কথা বারে বারে বলি, দেখুন আজকে ঘটনাচক্রে মিলে যাচ্ছে। আমি বলি মমতা যখন প্রকাশ্যে যে কথা বলেন জানবেন ঠিক তার বিপরীত কাজটাই তিনি করবেন।
ওই তিনি যখন বলেন যে সিপিএম সমস্ত ফাইল নষ্ট করেছে, আলমারি নেই, ফাইল নেই, কিছু নেই, সব কাঁধে করে নিয়ে চলে গেছে, তখনই আমি বলেছিলাম কোনো সব এইরকম আপনাদের বাড়িতে যে তিনি পরিকল্পনা করছেন এই সমস্ত ফাইল সরিয়ে ফেলার। কেন দুর্নীতি যখন তিনি করেছেন তখন তিনি জানেন যে তাকে এই দুর্নীতি আড়াল করবার জন্য অনেক কুকর্ম করতে হবে। আমি জানি একথা, আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি। বিভিন্ন দপ্তরের সচিবরা, যে সমস্ত সচিবেরা মমতাকে তুষ্ট করবার জন্য সচিব পদে গেছেন, যোগ্যতা থাকা বা না থাকা সত্ত্বেও, তারা ফাইলে নির্দিষ্ট আদেশ দেন না। কেন? তারা নিচের তলার অধীনস্থ কর্মচারীকে মুখ বলে দেন এবং ফাইলে ওই পোস্ট প্যাডে লিখে দেন যে এইটা করতে হবে, কিন্তু ফাইলে লেখেন না। তারাও জানেন যে ভবিষ্যতে যখন এইসব ফাইল নাড়াচাড়া হবে তখন তারা বিপদে পড়বেন। আজকে বেচারা শিক্ষা সচিব তো হাবুডুবু খাচ্ছেন, যে কোনো সময় তিনি হয়তো তিহার জেলেই চলে যাবেন, আমার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। সুতরাং ওদের এখন নিজেদের বাঁচবার জন্যে ফাইল পুড়িয়ে ফেলার পরিকল্পনা কার্যকরী করবেই, রাত্রে ফাইল লোপাট করা কার্যকরী করবে। এটা সবসময় মনে রাখবেন, মমতা বা অভিষেক বা তৃণমূলের নেতারা প্রকাশ্যে যে কথা বলেন জানবেন ঠিক তার উল্টো কাজটা করার পরিকল্পনা নিচ্ছে। এটা আজকে আমি প্রমাণ। একদম আমি রাজু ঘোষের কাছে, তৃণমূল সমর্থক রাজু ঘোষের কাছে আসবো। এই প্রবণতাটা বড় কথা বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখানে। রাজুবাবু, আপনার কাছে আসবো আমি, যে এখন আর সচিবরা যারা উচ্চশিক্ষিত, যারা খুব ইন্টেলিজেন্ট আমলা, তারা সব কিছু পেপারে লিখছেন না, ফাইলে লিখছেন না, কিছু কিছু ক্ষেত্রে আলাদা করে লিখে দিচ্ছেন, কারণ কি সরকার পরিবর্তন হলে তারাও হয়তো ফেসে যেতে পারেন। এটা একটা বড় অভিযোগ। আপনার কাছে আসবো, কিন্তু নওশাদ আছে, নওশাদের কাছে এই মুহূর্তে আমি আসতে চাই। নওশাদ, একটা কথা বলো, গোটা বাংলা জুড়ে, গোটা বাংলা কেন গোটা দেশের নজর আজকে আমি দেখলাম নওশাদ সিদ্দিকীর বিধানসভা এলাকায় দাউ দাউ করে নথি জ্বলছে, এবং বারবার বলা হচ্ছে রবিবার থেকে ভাঙড়ে একটি ঘেরা জমিতে নথি জ্বলছে। বিধায়ক হিসেবে তোমার প্রথম প্রতিক্রিয়া কি? জবাব চাই বাংলাতে, তুমি আছো, স্বাগত তোমাকে, কিন্তু বিধায়ক হিসেবে তোমার প্রতিক্রিয়া কি? সিবিআই ঘটনাস্থলে যাচ্ছে, এই কাজগুলো তো রাজ্য পুলিশের করার কথা। বিধায়ক তুমি, সাংসদ আছে ওই এলাকাতে, এগুলো তো তোমাদের দেখার কথা। একটা গোটা এলাকায় এত পরিমাণ চিতার মতন নথি কেন জ্বলছে? দুর্নীতির নথি, অন্যান্য ক্ষেত্রের নথি, কিসের নথি? নওশাদ, প্রথমেই বলি, যে জায়গায় ঘটনা ঘটেছে ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে তারদা অঞ্চলে, আন্দুলগুড়ি না কোন গ্রামের নাম, এটা ভাঙড় বিধানসভার মধ্যে পড়ছে না। আচ্ছা, যেখানে ঘটেছে তার বিধায়কের নাম শওকত মোল্লা সাহেব, যে বিধায়কের ইতিপূর্বেই ভোট পরবর্তী হিংসার জন্য কোর্টের মাধ্যমে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যে এসে দেখে গিয়েছিল, তিনাকে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে তিনার নামও আছে। সেই শওকত মোল্লা সাহেবের ছত্রছায় যারা লালিত পালিত হয়, তার মধ্যে সম্ভবত রাকেশ রয় নামে, চৌধুরী নামে বা গৌতম সাহেব নামে এই ধরনের কেউ আছে। তারা এই তারদা অঞ্চলটা পুরোপুরি তারাই দেখাশোনা করে। ওয়েটল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজে বিভিন্ন সময় তারা জড়িয়ে পড়ে বলে এই অভিযোগ আছে। কিছুদিন পূর্বে ওখানকার আদিবাসী সমাজের মানুষের উপর অত্যাচার নামিয়েছিল, তাদের জমি কেড়ে নিচ্ছিল বলে এই অভিযোগ ওই অঞ্চল থেকে উঠে এসেছে। এখন যে নথি পুরানোর কথা বলছেন, দেখুন, কোনো জায়গায় দেখতে পাচ্ছেন মোবাইল ফেলে দিচ্ছে, কোনো জায়গায় দেখা যাচ্ছে পাঁচিল টপকে পালাচ্ছে। হয়তো নথি পুরানোটাও ওই দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য একটা কৌশল নিতে গিয়েছিল। তবে সাধারণ মানুষের প্রচেষ্টায় সর্বোপরি সেন্ট্রালের এজেন্সি যথাসময়ে পৌঁছে যাওয়ার জন্য কিছু নথি পুড়ে যাওয়ার পরেও কিছু নথি উদ্ধার হয়েছে। কারা পুড়িয়েছে, কেন পুড়িয়েছে, এর রহস্যটা কি, নতুন করে বাংলার মানুষকে আর বলতে অবকাশ লাগে না। দুর্নীতির হাত থেকে রক্ষা পেতে এই কর্মকাণ্ড চালিয়েছে। এবার কারা পুড়িয়েছে সেটা তদন্ত করলে নিশ্চয়ই উঠে আসবে। তবে আমার সন্দেহ হচ্ছে ইতিপূর্বে ভাঙড় বিধানসভায় কয়েকজন নেতাকে, ক্যানিং পূর্বের বিধানসভার কয়েকজন নেতাকেও সেন্ট্রালের এজেন্সিরা ডেকেছিল। তাদের হাত থেকে বাঁচার জন্য এই নথিগুলোকে পুড়িয়ে দিল না তো? আমি সন্দেহ হচ্ছে এটা ডেটাগুলোকে নষ্ট করে দিলাম না তো? তাদের কুকীর্তি এর মধ্যে যেটা লিপিবদ্ধ ছিল সেগুলোকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করলো না তো? তবে আশা করব আমাদের দেশের এজেন্সির প্রতি সে ভরসা আছে, তারা সত্য উদ্ঘাটন করবে। প্রায় 67 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করতে যদি তারা পারেন, আপনার সিঁদুরের কৌটো থেকে মেমোরি কার্ড যদি উদ্ধার করতে পারেন,
নিশ্চয় যারা না কিন্তু নওশাদ এই ডেটাগুলোকে নষ্ট করার চেষ্টা করেছে, কারা করেছে, কাদের নেতৃত্ব হয়েছে, আশা করছি তাদেরকেও উদ্ধার করবেন এবং তাদের নামগুলো জনমানুষে আসবে। তাদের বিরুদ্ধে ডেটাকে নষ্ট করে দেওয়ার যে অপরাধ, সেই আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রচার। না আমি ঠিক এই জায়গাতেই একদম নওশাদ তুমি থাকো, আমি এই জায়গাতে বিমল শঙ্কর নন্দর কাছে যাব। কিন্তু বিমলবাবু, আমি একবার শওকত মোল্লা, আমার ভুল, ভাঙড় এলাকার মধ্যে নয়, শওকত মোল্লার এলাকার মধ্যে এই ঘটনাটা ঘটেছে। শওকত মোল্লার প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটা একবার শুনবো এবং আপনার কাছে যাব। খুব সিরিয়াস একটা অ্যালিগেশন, সেই অ্যালিগেশনের উত্তরটা আমি চাই। একবার শুনে নি শওকত মোল্লার বক্তব্য। এটা ওখানে একটা ক্যাপ্টেন বলে একটা কোম্পানি আছে, ওদের ভেড়ি আছে, এদের বিহার টিয়ার সব জায়গায় ব্যবসা আছে। এখন সেই তাদেরই কাগজপত্র নাকি পুড়িয়েছে বলে এইটুকু শুনলাম। মানে সাধারণ মানুষ থেকে যেটুকু খবর, সেটুকু কোনো রকম সরকারি নথি বলতে এই এসএসসি বলুন কিংবা এই যে কয়লা পাচার, গরু পাচার, এই যে বিষয়গুলো যেগুলো বলছেন, এই ধরনের কোনো নথি ওখানে পড়ানো হয়েছে বলে আমার কাছে কোনো খবর নেই। বিমলবাবু, বারবার একটা জিনিস, বারবার নওশাদ সিদ্দিকী থেকে বিভিন্ন লোকেরা বলছেন যে কথাগুলো, এগুলো তো সিবিআই এর কাজ নয়। সিবিআই সিঁদুরের বাক্স থেকে এসডি কার্ড বের করছে, পুকুরে পাম্প বসিয়ে এই ধরনের মোবাইল ফোন বের করছে। মানে কেউ যদি চুরি না করে, এই পলায়ন মনোবৃত্তি কেন হবে? এবং দ্বিতীয়ত, এই যে রহস্যময় বাস বিভিন্ন গোটা বাংলা জুড়ে আপনারা বলছেন যে একটা কর্মযজ্ঞ চলছে, শিল্পের কর্মযজ্ঞ না, নথি পোড়ানোর কর্মযজ্ঞ। কি বলবেন? না, এমএলএর কাজ কি চুরি করা? এমএলএর কাজ তো আইন প্রণয়ন করা। এমএলএর কাজ কি মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়া? এমএলএর কাজ কি পাঁচিল টপকে দৌড়ে পালানোর চেষ্টা করা? ফলে এ রাজ্যে যার যা কাজ সেই কাজগুলো তো করে না, কারণ তারা ক্ষমতায় যখন এসেছিল তখন তো সবাইকে বলেছিল যে গণতন্ত্রের স্পেসটা বাড়বে, মানুষ কথা বলতে পারবে। তার বদলে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে যে চাকরিগুলো বিক্রি হয়ে গেল এবং এই তোমাদের ঘরের ছেলেগুলো এই ভয়ঙ্কর গরমে, আমরা এই ঠান্ডা ঘরে বসে আছি, তারা কিন্তু ওই রকম গরমে পুড়ছে বসে বসে। একটা ভয়ঙ্কর অমানবিক ব্যবস্থা এখনো চলে যাচ্ছে এবং সেটা আমাদের দেখতে হচ্ছে। ফলে এইরকম একটা সরকার যদি থাকে সেটা ঘটবেই। আসলে যেটা ঘটেছে আমরা ইতিহাসে জানি তো, যে রাজতন্ত্র যখন থাকতো তখন ওই প্রাসাদে ভীষণ ষড়যন্ত্র হতো। খুব পুরনো যুগ জানি না, কিন্তু মোগল যুগের কিছু কিছু তো তথ্য আমরা যেগুলো ইতিহাসে পাই, প্রাসাদগুলো ষড়যন্ত্রের আখড়া ছিল। কেউ কাউকে বিশ্বাস করে না, সবাই সবাইকে সন্দেহ করে। এখন গোটা পশ্চিমবাংলায় শাসক দলটা সেই হাল হয়েছে, প্রত্যেককে সন্দেহ করে এই বোধে ধরা পড়ছে। একজন তো বলেই ফেলেছেন, কবে সিবিআই আমার কাছে আসবে আমি অপেক্ষা করে আছি। তিনি দিন গুনছেন। তো আমার বক্তব্য এরকম আরো বহু লোক নিশ্চয়ই মনে মনে দিন গুনছে যে কবে সিবিআই আসবে। ফলে এখন এই দহনযজ্ঞ চলছে আর কি, দহনযজ্ঞ চলছে। কারণ যত পারো তথ্যগুলো পুড়িয়ে দাও, পুড়িয়ে দিলে যদি বাঁচা যায় কোনোভাবে। আসলে যে ডুবন্ত মানুষ পারবে না বলে মনে হচ্ছে, ডুবন্ত মানুষ খড় ধরে বাঁচার চেষ্টা করে, কিন্তু খড় কি ডুবন্ত মানুষকে বাঁচাতে পারে? কোনো কালে বাঁচাতে পারে না। ঠিক তাকে একটা শক্ত কিছু ধরতে হয়। এখন এই সরকারে, এই শাসক দলের শক্ত কিছু ধরার জায়গা নেই। এরা খড় ধরে বাঁচার চেষ্টা করছে, এরা অপরকে দোষ দিয়ে বাঁচার চেষ্টা করছে। আর একটু আগে বলছিলে না যে মানে সিবিআইকে তো সহযোগিতা করতে পারে। হ্যাঁ, সিবিআইকে সহযোগিতা করবে কি করে? সিবিআই একজন পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী বেঞ্চ পেতে ধর্মতলায় বসে পড়েছিলেন। কোথাও এই ভারতবর্ষে কোথাও দুর্নীতি অনেক জায়গায় হয়েছে। আমরা এমন দাবি করি না যে কোথাও দুর্নীতি নেই। দুর্নীতি হলে সেগুলো ধরতে হবে এবং তার কঠোর সাজা দিতে হবে। সেখানে রাজ্যের সর্বোচ্চ প্রশাসক যদি মানে রাজধানীর কেন্দ্রে বসে পড়েন, একটা পুলিশ অফিসারকে জাস্ট জিজ্ঞাসাবাদ করতে গেছে, বার্তাটা কি যায়? এই রাজনৈতিক দল যারা ক্ষমতায় রয়েছে তারা যদি অনুব্রত মণ্ডলকে বীর আখ্যা দেয়, তা কি বার্তাটা যায়? বার্তা একটাই যায় যে এরাই চোরেদের পাশেই দাঁড়াতে চায়। এই সমস্ত সততা, সমস্ত মানে কি বলবো ভাবনা চিন্তা, এগুলো গঙ্গার জল দিয়ে ভেসে গেছে। একদম তার পাশে বাঁচা সম্ভব নয়, এদের পক্ষে বাঁচা সম্ভব নয়। রাজুদা আপনার সুবিধা হবে, আপনি আগে বলুন যে এই প্রমাণ লোপাট, আপনি আবার আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দলের মতন আপনারা আবার নেড়াপোড়া কিছু পড়াচ্ছেন না তো? বলছি সবাই রাজুদা, আপনি নেড়াপোড়া কিছু পড়াচ্ছেন না তো? আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল, অকাল নেড়াপোড়া গোটা বাংলা জুড়ে শুরু হয়েছে নাকি? আচ্ছা আপনি দেখে নিন একবার দেখে নিন না, দেখে নিন নথি লোপাট রহস্য নতুন। আরে সত্যজিৎ রায় আর ফেলুদা লিখছেন না, এই যে ষড়যন্ত্র, আর ব্যোমকেশ বক্সির গল্প লেখা হচ্ছে না। একেন বাবু দারুণ সুপারহিট হয়েছে, কিন্তু বাংলাতে আপনারা যে নতুন থ্রিলারটাকে লিখছেন, যেটা রিলিজ করছে প্রতিদিন সকালে, সেটা একবার দেখুন। নথি লোপাট রহস্য, এই নথি লোপাট রহস্যটা কি? সম্ভাব্য তথ্য পেন ড্রাইভে থাকতে পারে এবং এই পেন ড্রাইভে
স্ক্যান করলে পেন ড্রাইভটা কি কি বেরোতে পারে? এই পেন ড্রাইভ গুলোকে পুকুরে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু সেই পেন ড্রাইভ যদি স্ক্যান করা হয় তবে কি কি বেরোতে পারে? নাম ও টাকার অঙ্ক বেরোতে পারে। সেই টাকার অঙ্ক কোটি কোটি টাকার হতে পারে, 500 কোটি টাকার হতে পারে। মোবাইল ফোন, সেই মোবাইল ফোন যদি স্ক্যান করে দেওয়া হয়, সেই মোবাইল ফোনে কোন কোন বড় নেতা, মস্ত বড় নেতা, তিমি মাছ, রাঘব বোয়াল ইত্যাদি ইত্যাদি, কত মিনিট কথা হয়েছে, কি কি কথা হয়েছে, সব বেরিয়ে আসতে পারে। প্রভাবশালীদের নাম, নম্বর, সম্ভাব্য তথ্য, কত টাকা আদান প্রদান হয়েছে, সে সমস্ত কিছু বেরিয়ে যেতে পারে। সম্ভাব্য তথ্য, যার মধ্যে বস্তা রয়েছে, একজন বিধায়ক 5-6টা বস্তা, সেই বস্তা পাঁচিলে এখন হচ্ছে রিপাবলিক কি তথ্য থাকতে পারে, রিপাবলিক বাংলা বস্তায় কি তথ্য থাকতে পারে? এই গন্ডগোল, আরে গন্ডগোল না, গন্ডগোল তো আপনারা গোটা বাংলা জুড়ে করছেন। এখন আপনি বলুন যে বস্তায়, আচ্ছা রিপাবলিক বাংলা বা ময়ূকদার হাতে কত কোটি টাকার দুর্নীতি হয়েছে? বলছি রিপাবলিক বাংলা বা ময়ূকদার হাতে যদি এরকম ক্ষমতা থাকতো, সঙ্গে সঙ্গে ফাঁসি কাটে তৃণমূল নেতাগুলোকে এখনই ঝুলিয়ে দিত। এই অগণতান্ত্রিক অমানবিক কথাবার্তা বলবেন না। আমরা শুধু এই আপনারা আবেগপ্রবণ হয়ে যান কেন বলুন তো? কেউ বলেন রাজনীতি ছেড়ে দেবেন, কেউ বলেন হাড়ি কাটে ঝুলিয়ে দাও ইত্যাদি ইত্যাদি। আমি বলছি চুরি করেছেন কি চুরি করেননি? যারা চুরি করেছে তাদেরকে জেলে পাঠানো হবে কি হবে না? পুলিশ আছে কি পুলিশ নেই? মানুষ গ্রাফিক দেখে মানুষের ভালো লাগে, কিন্তু বিশ্বাস হবে কি হবে না যারা খবর দেখছে তাদের উপর নির্ভর। আচ্ছা, কি বিশ্বাস হবে? আপনাকে 1 মিনিট সময় দিলাম, আপনি বলুন সম্ভাব্য তথ্য কি কি লোপাট করার চেষ্টা হচ্ছে বাংলায়। প্রথম কথা, বিকাশ বাবুকে আমি খুব সম্মান করি, তিনি একজন সম্মানীয় ব্যক্তি। তিনি একটা কথা বলেছেন তার বক্তব্যের মাধ্যমে, আরে ভয়ঙ্কর কথা বলছেন তো। ভদ্রলোক বলছেন বিকাশ বাবু যে ভদ্রলোক ছাদ থেকে ঝাঁপ মেরেছে, আবার কেউ বলছে পাঁচিল থেকে ঝাঁপ মেরেছে। আসলে এই সাজানো নাটকটা সবার এখনো মুখস্থ হয়নি যে কি বলতে হবে। ওই জন্য একজন নেতা এক একটা দলের এক এক রকম বক্তব্য। নাম্বার 2, যেখানে বলা হচ্ছে যে নথি জ্বালানো হচ্ছে, সেই নথিগুলো কিসের নথি? এই ক্ষেত্রে কি সূত্রের খবর কিছু নেই? সব সময় তো কথায় কথায় সূত্রের খবর থাকে, সূত্রের খবরে কিসের নথি? সেই নথিটা কেন দেখানো হচ্ছে না? একটা যদি ধ্বংসস্তূপ জ্বালানো হয়, কাগজ জ্বালানো হয়, কাগজ ফেলা হয়, সেটাকেও যদি খবর করার এখন একটা উদ্দেশ্য থাকে রাজ্য সরকারের বদনাম করা, রাজ্য সরকার এবং শাসক দলকে বদনাম করা এবং চক্রান্ত করাই যদি উদ্দেশ্য থাকে, তাহলে যে কোনো জিনিসের উপরেই একটা খুঁত দেখে এটা বদনাম করবে, এটাই স্বাভাবিক। আসলে আর একটা বিমল বাবু বলছিলেন ডুবন্ত জাহাজের কথা, এটা খুব ডুবন্ত জাহাজ বলে এটাই মনে পড়ে ভারতীয় জনতা পার্টি, যে জনতা পার্টিটা একদম নৌকোডুবি ভরাডুবি হয়েছে 2021-এ, যার ফলে এখন খড় কুটুব ওই সিবিআই আর ইডি যা এনে দিচ্ছে সেইটাকে ধরেই বেঁচে থাকার চেষ্টা করছে। তারা এটাকেই প্রমাণ করার চেষ্টা করছে এবং সেইটার উপরেই তাদের কাছে লোক নেই, মানুষ নেই, কিন্তু সবকিছু হলো কিচ্ছু নেই। আপনি এটা বলুন যা পাচ্ছে, আমি বুঝতে পেরেছি, যদি কাগজ জ্বলছে সেটাকে নিয়েও তারা সেটাকে চেষ্টা করছে। একটা কথা বলছি, জীবন কৃষ্ণ সাহা কত টাকার দুর্নীতির সঙ্গে নিজের জন্য করছে, দলের সাথে কোনো তার নিজের সাথে করেছে, নিজের দলের সাথে নিজের সাথে সম্পত্তি করেছে, নিজের সাথে নিজের বোর্ড নামে করেছে। যদি করে থাকে এটা সূত্রের খবর, এটা সঠিক নয়, সেটা প্রমাণ হবে কোর্টে বিচারের পরে। এই সূত্রের খবরের জেরে কাউকে এখনই দোষী সাব্যস্ত করা যায় না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি, বলছেন এটা ব্যক্তিগত দুর্নীতি। না, কাগজ পোড়াতে ভাঙড় কেন?
কাগজ যদি ঠিকঠাক কাগজ হয়ে থাকে বাড়ির সামনে তো পড়ানো যায়। এখানে আরেকজন আছেন তিনি অধ্যাপক, তিনিও জানেন, আমাদের অমিতাভ কাঞ্জিলাল, আমাদের অনেক সময় ইউনিভার্সিটি কোনো অপ্রয়োজনীয় কাগজপত্র থাকলে সেগুলো আমরা পুড়িয়ে দিই, বাড়ির সামনেই পুড়াই, এবং এজেন্সিও অনেক সময় পুড়িয়ে দেয়। আর তার জন্য ভাঙড় যেতে হয় কেন? ভাঙড়ের গিয়ে কাগজ পোড়ানো হচ্ছে মানে তার মধ্যে কিছু গোলমাল তো আছেই, এবং পশ্চিমবাংলার বর্তমান যা সিচুয়েশন তাতে এটা ধরে নেওয়ার যথেষ্ট কারণ আছে যে কোনো কিছু প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। ফলে কাগজ পোড়াতে যখনই ভাঙড় যাবে তখনই ধরে নিতে হবে কাগজ পোড়াতে বিমল দাদের বাড়ির সামনে কাগজ পোড়াবে, গোপনে ভাঙড়ে নিয়ে গিয়ে কাগজ পোড়াবে। আমরা অনেক সময় অপ্রয়োজনীয় কাগজ রাজুদা আমি ঠিক এই জায়গাতে কৌস্তব চ্যাটার্জির কাছে যাচ্ছি। কৌস্তব চ্যাটার্জি খুব কাছ থেকে পুরসভার রাজনীতিটা দেখে। কৌস্তব চ্যাটার্জি একটা সময় একদম হেড অন লড়াই করেছে পার্থ চট্টোপাধ্যায় এবং শোভন চ্যাটার্জির বিরুদ্ধে, এবং প্রতিদিন মিউনিসিপ্যালিটির কি ডে টু ডে অ্যাক্টিভিটি সেটা জানে। কৌস্তব, আমাকে বলুন, আমি অন্য পুরসভা ছেড়ে দিচ্ছি, আপনার বাড়ির সামনে যদি আপনি 3 বস্তা কাগজ রাস্তার মধ্যে জ্বালাতে চেষ্টা করেন বা মাঠে নিয়ে গিয়ে পোড়ানোর চেষ্টা করেন, মিউনিসিপ্যালিটির লোক এসে বলবে এটা কি কাগজ। আর এখানে দিস্তে কাগজ একের পর এক শীট, সেগুলো বস্তা ওএমআর শীট, সেগুলো জ্বালিয়ে দেওয়ার যে বারবার অভিযোগ উঠছে, সেগুলো তো স্থানীয় প্রশাসনের কোনো ভূমিকা নেই। আমাকে প্রতিবার সিবিআই ডাকতে হবে, রিপাবলিক বাংলা ডাকতে হবে, সাধারণ মানুষ চিৎকার করে যাচ্ছে যেখানে কিছু থাকতে পারে তার কোনো দাম নেই। আমি শুরুতে যে বলবো যে কথা ময়ূক যেটা দিয়ে শুরু করেছিলে, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো ভাইপো ঘোতন। তো ইসিএল এর কয়লার ওখানে সব বেরিয়েছে, ভাইপো ঘোতন সব জড়িত আছে। এখন আমি দায়িত্ব নিই তাই তো একটু প্লিজ থামলে সুবিধা হয়। সিবিআই ইডি নাকি টাকা রেখে এসেছে। তৃণমূলের এক লুজ পাউডার নিয়ে একটা ইয়াং নেতা সোশ্যাল মিডিয়ায় বসে প্রথম দিন পার্থ ধরা পড়ার পর 24 ঘন্টার মধ্যে গিয়ে হাওড়ায় গিয়ে একই কথা বলেছিল। এখন মাননীয়ার মুখে যা শোনা যাচ্ছে, হয়তো শুনবো যে সিবিআই ইডি বোধহয় অর্পিতার বাড়িতে টাকা নিয়ে রেখে এসেছে। আজকে এখানে রাজুবাবু কি সুন্দর বললেন, কে নাকি পাঁচিল থেকে টপকাতে দেখেছে, কে নাকি ছাদ থেকে টপকাতে দেখেছে। আমি সিপিএম এর কথা ছেড়ে দিলাম, বিজেপির কথা ছেড়ে দিলাম, কংগ্রেসের কথা ছেড়ে দিলাম, আমি তৃণমূলের একটা কথা বলবো আজকে। আমি ময়ূককে অনুরোধ করবো, প্রয়োজনে পরে বাইট তুমি চালিও। তেহট্টের এমএলএ তাপস সাহা, ঠিক তার নাম যখন অ্যানাউন্স করা হবে তার 1 সপ্তাহ আগে তার বাড়ির লোক, তার একটা অংশ, পরিবারের একটা অংশ, আর ওই অঞ্চলের তৃণমূলের নেতারা তারা প্রশ্ন করলো, পোস্টার মারলো, মেরে বললো যে আমার দলের এই নেতা তাপসকে ক্যান্ডিডেট করো না। তৃণমূল বললো, আমরা বলছি না। সে সময় রিপাবলিক বাংলা বারবার সেটা দেখিয়েছি। সেইখানকার ব্লকের নেতা, ব্লকের সভাপতি, মহিলার নেতা, আমি তার নামটামগুলো মনে নেই, তুমি বাইট চালালে দেখতে পারবে, তারা বললো কি যে তাপস সাহা হচ্ছে দুর্নীতির সাথে যুক্ত। তারা অ্যাপয়েন্টমেন্ট করলো কার সাথে? ভাইপোর সাথে। অ্যাপয়েন্টমেন্ট করলো কি বলে? যে ভাইপোকে আমরা জানাবো, ভাইপো হচ্ছে দলের সর্বসর্বা, তাতেও হচ্ছে ক্যান্ডিডেট না হয়। পোস্টার পড়ে গেল অঞ্চলে। তারপর কি দারুণ, ভাইপোর কি দারুণ নিদান, কেন্দ্র চেঞ্জ হয়ে গেল, অন্য জায়গা থেকে গিয়ে আজকে তেহট্ট থেকে তাপস শাহকে জিতিয়ে নিয়ে আসা হলো। আমি সেকেন্ড কথাটা বলি, সিপিএম ভুলে যান, সিপিএম খুব খারাপ। যতবার চিরকুট বলবেন ততবার তৃণমূলের নেতারা ধরা পড়ে যাবে। ওই যে জীবন কৃষ্ণবাবু যে মোবাইলটা ছুঁড়ে ফেলেছেন না পুকুরে, টক করে ছুঁড়ে ফেলেছেন পুকুরে, আইফোন 14 প্রো নাকি সব শুনছি, হ্যাঁ, তো ছুঁড়ে ফেলেছেন, ওই দিয়েই পোস্ট করেছিলেন। আইফোন কেনা যাবে না, সস্তার মোবাইল কিনবো যাতে জলে লাগলে নষ্ট হয়, আইফোনে জল লাগলে আবার নষ্ট হয় না। যাই হোক, আমি যে কথার গুরুত্বপূর্ণ কথাটা বলছি সেটা হচ্ছে এই জীবন কৃষ্ণ সাহা, তার বাবা কি বলছে শুনেছেন? তার বোন কি বলছে শুনেছেন? তার বাবা বলছে, তার বাবা অন ক্যামেরা বিভিন্ন সাংবাদিকদের বাইট দিচ্ছে যে আমি প্রশ্ন করেছিলাম তুমি স্কুলের টিচার, তোমার এত টাকা কোথায়? বলছে আমাকে মারতে এসেছিল। এই তো রতন সব তৃণমূলের, বাবাকে সামলাতে পারে না, যে বাবাকে মারতে যায় সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এমএলএ হয়ে গেছে, সে তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে যায়। 2 হবেই, ময়ূক হবেই। ডক্টর মালিনী ভট্টাচার্যের মতো ব্যক্তিত্বের সাথে লড়ার জন্য যদি যাদবপুর লোকসভা কেন্দ্রে লড়তে গেলে ডক্টর মমতা ব্যানার্জি জোগাড় করতে হয়, ডক্টর পদবি জোগাড় করতে হয় ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে, তার দলের নেতাটা এটা শিখবে। আমি 3 নম্বর কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 2011 সালে গৌতম দেবকে টার্গেট করে কিছু ফাইল, 15টা ফাইল দেখিয়ে, হলুদ রঙের ফাইল দেখিয়ে বললেন ফাইল খুলবো। যেদিন পার্থ অ্যারেস্ট হলো তার আগের দিন 21 জুলাই 2022 3টে গোলাপি রঙের ফাইল খুলবো। সেদিন টার্গেট করলেন কাকে? বিকাশ যাকে টার্গেট করলেন, করে বললেন ফাইল খুলবো। আমি আপনাকে বারবার বললেন, তারপর গত মাসে বললেন যে ফাইল নাকি সব হারিয়ে গেছে, সিপিএম ফাইল পুড়িয়ে দিয়েছে। তাহলে কি দাঁড়ালো? সিপিএম এর সময় দুর্নীতিটা কেমন? ওনার পিএইচডি ডিগ্রির মতো ডিগ্রি আছে, ইউনিভার্সিটি হারিয়ে গেছে, ফাইল নাকি হারিয়ে গেছে, সিপিএম এর নাকি দুর্নীতি আছে। সব অবান্তর কথা বলবেন না। আমি একটা কথা বলবো, ময়ূক তুমি আমাকে একটা বাইট দেখাও, রাজ্যের আজকের মুখ্যমন্ত্রী
তিনি বিরোধী দলের নেতা ছিলেন। আমি মনে করি পশ্চিমবাংলায় বামপন্থীদের বিরোধিতা করেছেন। তুমি একটা মিছিল দেখাও, একটা আন্দোলন দেখাও যেখানে মমতা ব্যানার্জি বলেছে সিপিএম এর নেতারা টাকা নিয়ে চাকরি দিয়েছে, একটা আন্দোলন করতে দেখাও। তুমি দেখাতে পারবে না, মিথ্যে কথা বলা হচ্ছে, প্লট তৈরি হচ্ছে। একটা মিছিল তুমি দেখাতে পারবে না। এবং আমি ঠিক এই জায়গাতে বাবার বাইকটা যে কথাটা বললো কৌস্তব, জীবন কৃষ্ণ সাহার বাবা ঠিক কি বলেছিলেন একবার রাজু ঘোষকেও শোনাবো, তারপরে জিজ্ঞেস করবো পাঁচিল টপকেছিলেন, দেওয়াল টপকেছিলেন না কি টপকেছিলেন, বাংলার মানুষ জানতে চায় আপনার বিধায়ক কি টপকেছিলেন, একবার শুনবো বাবার বাইট। সম্পর্ক নাই, আমি তো এটা বলতে পারছি না। আপনি কি আলাদা থাকেন? হ্যাঁ আলাদা তো। কত বছর থেকে? 2006 সাল থেকে। খারাপ লাগা মানে আমার তো সম্পর্ক না, আমাকেই তো করতে দেয় না কাজ, ব্যবসা করতে দেয় না আন্দিতে। এই বাড়িটা তো আমার বাড়ি, ওটা আমার একটা ডিস্ট্রিবিউটার আমার মেয়ে জামাইকে দিয়েছিলাম, সেটাও দরখাস্ত মেরে যে খাদ্য ভবন থেকে করে দিল, রিজেক্ট করে দিল, পার্টনারশিপটা হলো না। ও বলতে হবে না, ও কঠিন ছেলে। আর কি কি করেছে আপনার সাথে? অনেক রকম করেছে। 12 সালে আপনার এখানে ফাটিয়ে দিয়েছিল মেরে, হ্যাঁ, তারপর কাগজপত্র সব পুড়িয়ে দিয়েছিল। মানে এই কাগজপত্র পুরনোটা আজকের স্বভাব না, হ্যাঁ পুরনো অভ্যেস, এই অভ্যেস ছাড়তে পারিনি। আচ্ছা বোন আবার শোনাচ্ছে রাজু ঘোষ এই পুরনো অভ্যেস এবং এই গুণধর বিধায়ক, সেই গুণধর বিধায়কের বোনের বাইট একবার শুনবো, বোন কি বলেছিল। একদমই তো যাতায়াতও নেই, কথাবার্তা নেই, মানুষের সঙ্গে সম্পর্ক থাকবে তবে না সে কে কী রকম সেটা বলতে পারবো, সে জানা নেই তো কী করে বলবো। ওনার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই, সম্পর্ক নেই, উনি সম্পর্ক রাখেন না, তাই অত্যাচার করতো আপনাদের? হ্যাঁ অত্যাচার করতো। আমরা ছোট থেকে পড়াশোনা ওখানে করতাম, মারধর করেছে, তারপর বাবার সঙ্গেও হামলা হয়েছে, সবার সঙ্গে ফ্যামিলি, মা বাবা সবাই, ভাই আমার ভাই ছিল, ভাই সবার সাথেই মারি হয়, ভাইয়ের সঙ্গে ভাইকেও মেরেছে, সবাইকেই মার দাঙ্গা করেই আমরা বড় হয়েছি। তারপরে আমরা এখানে পড়ার সূত্রে চলে এসেছি। হ্যাঁ আমাদেরকে একদমই মানে অত্যাচার, মানে কি এতটাই অত্যাচার করতো, আমরা মানে তখন ছোট এরকম ছিলাম, 5 বছর তখন আমরা মানে চলে এসেছি। এতটাই অত্যাচার করতো, আমরা পড়াশোনা করতে পারতাম না। রাজু ঘোষ আপনাকে 30 সেকেন্ড দিচ্ছি, গুণধর বিধায়ককে আশা করি আপনি কোনো ডিফেন্ড করবেন না। এই ময়ূকে সিবিআই সাজিয়ে পাঠায়নি তো, এটা বাবা আর বোন তো, এই সিবিআই সাজিয়ে পাঠায়নি তো, ইডি সাজিয়ে পাঠায়নি তো। 30 সেকেন্ড। কারোর পরিবারের মধ্যে কাদের ঝামেলা আছে সেগুলো তার ব্যক্তিগত ব্যাপার, সেই ব্যাপারে দলীয়ভাবে কোনো বক্তব্য কারোর। এবার আপনি বলুন পাঁচিল টপকেছিল না দেওয়াল টপকেছিল? এখানে সে কি টপকেছিল, যদি টপকিও থাকে তার দায়ভার সম্পূর্ণ সিবিআই, যদি টপকে থাকে সেটা সম্পূর্ণ গাফিলতি সিবিআই এর, কারণ সিবিআই সেখানে তার দাঁড়ান, সিবিআই সেখানে তার রয়েছে, তার ইয়েতে রয়েছে, তার সিবিআই সেখানে সিজ করেছে এবং সিবিআই এর অধীনে সে রয়েছে। সিবিআই যখন তাকে অধীনে তাহলে কিভাবে সে পাঁচিল টপকে ছুটে পালাতে যায়? সিবিআই গাফিলতি নয় এটা, যদি পালায় তার দায়ভার। বিমল দা এভিডেন্স টেম্পারিংটা গুরুত্বপূর্ণ অভিযোগ নয়, সিবিআই কে দোষী। আচ্ছা ঠিক আছে বিমল দা এভিডেন্স টেম্পারিংটা গুরুত্বপূর্ণ নয়। আমি অরিন্দম আচার্যের কাছে যাব, আমি বিকাশ দা বলছি, হ্যাঁ বলুন। আমার পাশে একজন পুলিশ অফিসার আছে, তিনি বলতে পারবেন সিবিআই যখন এই ধরনের মানুষ, যিনি একজন শিক্ষক ছিলেন, যিনি একজন জনপ্রতিনিধি, তার সঙ্গে যথেষ্ট ভদ্র আচরণ করে এবং ভদ্রভাবেই তার সঙ্গে কথা বলেছে, সে সিবিআই এর কাছ থেকে ফোন কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করেছে, পুকুরে ছুঁড়েছে, এইটা যদি সিবিআই জানতো হ্যান্ডকাপ লাগিয়ে তাকে তদন্ত করত। এইবার যার জন্য সিবিআই এর কাছে আমার অনুরোধ, সবার আগে যাকে ধরবেন হ্যান্ডকাপ লাগিয়ে বা পিছমোড়া করে বেঁধে তারপর তার জিজ্ঞাসাবাদ করবেন, কারণ এগুলো সবকটা এই সাধু বেশে সেজে থাকা শয়তান কখন ফোন খেয়েও নিতে পারে, ফোন ছুঁড়লে হয়তো ফোনটাকে কামড়ে খেয়ে নিতে পারে, ওরা ওই লেভেলে পৌঁছেছে। দয়া করে এদের আর একদম বিশ্বাস করবেন। একদম আমি অরিন্দম আচার্যের কাছে যাচ্ছি। বিমল দা এটা জানে না হয়তো, সেখানে কেন্দ্র ফোর্স নিয়ে যায়, সিবিআই কেন্দ্র ফোর্স 4 হয়ে গেছে রাজুদা। আমি অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা এবং অমিতাভ কাঞ্জিলাল দুজনের কাছে যাব। বেশ, রাজনৈতিক একটা চক্র হয়ে গেছে রাজুদা, আপনার পথসভার বক্তব্য হয়ে গেছে, আমি অরিন্দম বাবুর কাছে যাচ্ছি। কোথাও কি মনে হচ্ছে এই যে এভিডেন্স ট্যাম্পারিং গুলো, অরিন্দম বাবু এই এভিডেন্স ট্যাম্পারিং গুলো, এর অভিযোগ বারবার উঠছে, এতে আরো বেশি সমস্যায় পড়বে তৃণমূল কংগ্রেস। এটা নিয়ে পাল্টা যদি কেউ মামলা করে দেয়, এটা তো গুরুত্বপূর্ণ বিষয়, একটা মামলা এভিডেন্স ট্যাম্পারিং করা হচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে প্রশ্নটা বিমলবাবু বললেন যে এত নথি থাকতে ভাঙড়ে কেন গেল,
ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, আমরা যেটা ইন্ডিয়ান পেনাল কোডের 201-এ আছে, সেখানে শুধু তাই নয়, তার সাথে আছে কি যে রং ইনফরমেশন, মিসগাইডেড ইনফরমেশন যদি করা হয়, সেটা জীবন কৃষ্ণবাবু যেটা করেছে সেটা তো আজকে প্রমাণিত হয়ে গেছে। আর এখানে যেটা হয়েছে সেটা ইন কন্টিনিউয়েশন যদি কোনো ইনফরমেশন থেকে থাকে, পার্সোনাল সিক্রেট ইনফরমেশন, সিবিআই যাক বা ইডি যাক, যদি সেই কেসের সাথে রিলেটেড হয় তাহলে তা নয়তো তারা তো রোববার থেকে আপনি বলুন একটা জায়গায় এরকম আগুনে পুড়ছে, সেখানে লোকাল পুলিশ স্টেশন কি ইনফরমেশন ছিল, লোকাল পুলিশ স্টেশন কি ডায়েরি করেছে, লোকাল পুলিশ কাকে জানিয়েছে। এবার আমি আপনাকে বলি আজকে যেটা হয় করাপশনের ব্যাপারে, দর্শক বিন্দুতে একটা ভালো ইনফরমেশন দিচ্ছি। সেন্ট্রাল গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে আজকে যে আমার ভারতে দুর্নীতি দমন করার জন্য 80 থেকে 90,000 ইয়ং ছেলে রিক্রুটমেন্ট হবে দুর্নীতি মানে ইডিতে এবং সিবিআই। আরেকটা বলছি যেটা হচ্ছে কি ভাঙাড়ে আজকে তো মুশকিল 24 ঘন্টা প্রায় সিবিআই ইডি অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে ময়ূক বাবু, আমি আপনাকে ফলস ইনফরমেশন দিচ্ছি না, আপনি দেখে নেবেন। অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যে অলরেডি দাবি করতে পারে আমরা দুর্নীতি করেছিলাম, দুর্নীতি বন্ধ করার জন্য প্রত্যেক স্টেটে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা ছিল আমি জানতে চাই, ভিজিলেন্স কমিশন একটা ছিল, অ্যান্টি করাপশন ব্যুরো একটা ছিল, সেখানে একটা সিনিয়র আইপিএস রয়েছে, ইকোনমিক্স অফেন্স উইংস রয়েছে, এইগুলো আজকে কোথায়? এইগুলো তো আজকে বন্ধ করার জন্য আজকে যে জিনিসটা লড়ছে, যে জিনিসটা আজকে আলোচনা হচ্ছে, ভাগাড়ে হচ্ছে কি নথি পড়ছে, পাঁচিলে এমএলএ, মন্ত্রী জেলে, পুকুরে মোবাইল, জঙ্গলে ব্যাগ, সিঁদুর কোটে আছে মেমোরি কার্ড, দুয়ারে সিবিআই, শিওরে হচ্ছে কি ইডি। আচ্ছা লজ্জা হয় না আমাদের? আমরা কে যুব সমাজকে কোথায় নিয়ে যাচ্ছি? এবং অরিন্দম বাবু ঠিক এই জায়গাতেই আমি অমিতাভ কাঞ্জিলালের কাছে রাজুদা টেম্পোরারি এখানে পোস্টিং ঠিক আছে বুঝতে পেরেছি। আমি 24 পর্যন্ত 3 বছরের জন্য তাদের নিয়োগ করা হবে, তারা চলে যাবে। অমিতাভ কাঞ্জিলাল ঠিক এই জায়গাতেই আমার প্রশ্ন, অরিন্দম বাবু যে কথাটা বললেন যে গোটা বাংলাতে যে মেশিনারিগুলো রয়েছে, যে যাদের কাজ বেসিক্যালি দুর্নীতিটা দেখা, একটা অসম লড়াই যেন সিবিআই এখানে লড়ছে, একটা অসম লড়াই যেন ইডি লড়ছে, মানে খেয়ে দেখ কাজ নেই, বিভিন্ন জায়গাতে তাদের যেন ইচ্ছা হচ্ছে, তাই জন্য এই এত রোদের মধ্যে তারা বারবার পুকুরের সামনে দাঁড়াচ্ছে, তারা পাঁচিলের সামনে বিধায়ককে ধরছে, প্রয়োজনটা নেই, কিন্তু এই লড়াইতে কে কোন দিকে থাকবে সেটা বোধহয় বাংলার মানুষ দেখছে। কি বলবেন? একেবারেই ময়ূক, আমি এখানে একটা কথা খুব স্পেসিফিক্যালি গোড়াতেই বলার চেষ্টা করব, সেটা হচ্ছে আমরা এমন একটা জামানায় এসে পড়লাম যেখানে টেবিলের তলায় পুলিশ থেকে পাঁচিলের ওপর বিধায়ক সবটাই দেখতে পেলাম। এবং এ কথাও প্রমাণিত যে রাজ্য সরকারি তৎপরতায় গঠিত সিট সারদার সময় যেভাবে নিখুঁতভাবে প্রমাণ লোপাট করতে পেরেছিল এবং প্রমাণ লোপাটকারীকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী স্বয়ং বসেছিলেন ধর্নাতে, এবার আদালতের নির্দেশে ইডি সিবিআই এর দ্বারা যে তদন্ত প্রক্রিয়া চলছে সেখানে তারা পর্যাপ্ত সে সুযোগ পাচ্ছেন না। কিন্তু নওশাদ আছেন নিশ্চয়ই, এখনো বিকাশ দাও আছেন নিশ্চয়ই, আমি তাদেরও দৃষ্টি আকর্ষণ করব এখানে। আমার মনে হচ্ছে ভাঙড়ে যে নথি পোড়ানোর কাজটা আমরা দেখছি এটা আসলে একটা আই ওয়াশ, এটা আসলে একটা যৌতুকগৃহ পরিকল্পনাকে ব্যবহার করে দুটো কুনাট্যকে একই সময় লঞ্চ করা হয়েছে। এক হচ্ছে বাপ ছেলে তর্ক করে মুকুল রায় দিল্লি গমন, এবং ভাঙড়ে এরকম একটি পাঁচিল ঘেরা জায়গায় কিছু কাগজকে পুড়িয়ে দেওয়া। এই দুই ঘটনার আড়ালে মিডিয়া এবং তদন্তকারী সংস্থাকে ব্যস্ত রেখে অন্য বড় কোনো অসৎ কাজ পরিবেশিত হচ্ছে। একদম এটা হতে পারে এবং এটা নিয়ে বিতর্ক প্রয়োজন। অমিতাভ কাঞ্জিলাল ঠিক এই জায়গা থেকেই বোধহয় মাথা গরম হয়ে যাচ্ছে, কারণ প্রশ্নগুলো খুব অস্বস্তিকর হয়ে যাচ্ছে। গোটা বাংলায় আজকে যে তরজাটা আমরা দেখলাম, অভূতপূর্ব তরজা, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুজন এটি বেসরকারি চ্যানেলকে নিয়ে কথা বললেন, দুজন দুরকম কথা বললেন, কিন্তু বেসরকারি চ্যানেল যেন মুখ্য বিষয় হয়ে গেল। কারণ চোখে চোখ রেখে কিছু প্রশ্ন করেছে, যেটা অমিতাভ কাঞ্জিলালরা বারবার বলছেন যে কিছু একটা ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে কোনো একটা জিনিসকে সামনে গিয়ে দিয়ে। আজকে এই বিতর্ক এখানেই শেষ করব, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর যে টক্কর দুটো, সে টক্করটা দিয়ে বাংলার মানুষকে শুনিয়ে এবং শপথ নিয়ে যে এভাবেই কথা বলবো আমরা এবং এভাবেই খবর করে যাব, একবার দেখে নিই। আমি বিট্টু রায় চৌধুরী বলছিলাম দিদি, রিপাবলিক বাংলা থেকে। সেটা হচ্ছে জীবন কৃষ্ণবাবুর যেই আজকে ফোন ফেলে দেওয়া পুকুরে, এবং তার পাশাপাশি তার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ উঠছে, 500 কোটি টাকা লেনদেনের বিষয় উঠে আসছে, তারপরেও কি তাকে নির্দেশ পাওয়া যায়? আপনারা শুনুন, আপনারাই তো এগুলো করেন,
500 কোটি টাকা বললো, আপনি 500 কোটি টাকা গুনে দেখেছেন? আপনার বাড়িতে গিয়ে যদি আমি বলি আপনার বাড়ি থেকে 500 কোটি টাকা পাওয়া গেছে, আপনি তো রিপাবলিকান টিভি কিভাবে করেন আমি তো সব জানি। আপনারা তো সবচেয়ে বেশি নেগেটিভ, আপনারা তো বিজেপির একদম নাম্বার 1, তার জন্য আমার কোনো যায় আসে না। বাট আপনারাই এই সমস্ত নেগেটিভ মিডিয়া ট্রায়াল করেন। হোয়াট ইজ দ্য প্রুফ? You tell me to prove, otherwise I will ask him to give you defamation notice against of you. আপনারা তৃণমূলের নামে মিথ্যে কথা বলছেন, রোজ সকাল থেকে রাত পর্যন্ত মিডিয়াগুলো মিথ্যে কথা বলছেন, এক সেকশন অফ মিডিয়া। আপনারা দেখবেন এই করতে করতে না নিজেরা কবে ট্যাপ হয়ে যাবেন, নিজেরা কি করে বেড়ান তার খবর কিন্তু আমাদেরও আছে। दीदी আমার উত্তর ছিল না আপনার উত্তর দেওয়া, पर तबु আমি ভদ্রতার খাতিরে দিলাম। ए जो रिपब्लिक से क्वेश्चन किया ये लोग तो लोगों ने को हिलाया है स्टिंग ऑपरेशन करने के लिए तृणमूल कांग्रेस के बारे में, मेरे को पता है। ये तो उसका छौक है, उसको कहानी है, बीजेपी का प्लांटेड स्टोरी है। हाँ, जो गलती करते हैं, मारते हैं, मर्डर करते हैं, देश को खत्म कर दिया है, उसको बारे में एक भी बात नहीं करते हैं। This is called so-called money is involved there. যেভাবে সরকারি অফিসকে ব্যবহার করে রিপাবলিক সহ যারা চুরি দেখাচ্ছে তাদের বিরুদ্ধে অশ্লীল ভাষা গালাগালি করছে। আরো বেশি করে রিপাবলিক দেখবেন তো, আরো বেশি করে দেখবেন তো, আরো বেশি করে দেখবেন তো, আরো বেশি করে দেখবেন তো। মমতা ব্যানার্জি যা বলেছে তার উল্টো করতে হবে, করতে হবে তো, করতে হবে তো। জবাব চায় বাংলা আজ এ পর্যন্তই। কাল ফের কথা হবে চোখে চোখ রেখে। নমস্কার।